ওকে। আমাদের জিরো টিলেসটা আমরা বলেছিলাম যে এটা একটা আমাদের ক্লাইমেটের একটা ডিমান্ড। সেটা হচ্ছে যে আমাদের মাটি কন্টিনিউয়াস আমাদের হয়ে যাচ্ছে, চাষ কন্টিনিউয়াস করার কারণে মাটিতে মানে মাটির ময়েশ্চার কমে যাচ্ছে। জিরো টিলেজের মাধ্যমে চাষাবাদ করলে মাটিটা ডিস্টার্ব কম হয়। আর এডাব্লিউডির কথা তোমাদেরকে বলছিলাম, এডাব্লিউডি একটা জনপ্রিয় টেকনোলজি হতে যাচ্ছে, এখনো হয়নি। এডাব্লিউডি নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে আজকে। আচ্ছা, এখনই বলে ফেলি যেটা সামনে চলে আসছে। আচ্ছা, এডাব্লিউডি জনপ্রিয় কেন করা যায়? এডাব্লিউডি করলে কি কি সুবিধা? এডাব্লিউডির সুবিধাটা হচ্ছে অল্টারনেট ওয়াটিং এন্ড ড্রাইং। তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা জমিতে যদি ধান গাছের রুট জোনে মানে একটা পাইপ গেড়ে দিব মাটির মধ্যে, সেখানে পারফোরেটেড পাইপ থাকবে, মানে ছিদ্র ছিদ্র পাইপ থাকবে। সেই পাইপের মধ্যে যদি দেখা যায় না ধান গাছের শিকড়ের কাছাকাছি পানি আছে, তাহলে আর জমিতে পানি দেওয়ার দরকার নেই। আমরা পানি তখনই দিব শিকড়ের কাছে যখন পানি থাকবে না। আবার পানি খুব বেশি দিব না, ফ্লাডেড করে দিব না। তাহলে আমরা যে বললাম 1 কেজি ধান উৎপাদনে প্রায় 3,000 লিটার পানি আমাদের লাগে, সেটাও লাগবে না। তাহলে তার কমই হবে। এখন কথা হচ্ছে যে পানি কমানোর এই প্রক্রিয়াটাকে কেন জনপ্রিয় করা যাচ্ছে না? কারণ হচ্ছে আমরা যখন জমিতে পানি দেই, পানিটা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না। আহ, কার কন্ট্রোলে থাকে? পানিটা কন্ট্রোলে থাকে যারা ইরিগেশন স্কিম মানে প্রজেক্ট, যারা একটা একটা এলাকার মধ্যে 50-60 জন ফার্মার থাকে, সেখানে একজনের ডিপ টিউবওয়েল থাকে। সে যেদিন পানি ছাড়বে সেদিন জমিতে পানি পাবো। আর সে যখন পানি ছাড়বে না, তখন আমি পানি পাবো না। এখন আরেকটা কথা, তোমার জমি তা পার হয়ে আরেকজনের জমি পার হয়ে আরেকজনের জমিতে পানি নিচ্ছে। এখন আমাদের জমির সিস্টেম যেটা আইল সিস্টেম বা বাঁধ সিস্টেম এরকম না যে তোমার মনে করো যে তোমার পাশের জমিতে পানি নিয়ে যাচ্ছে, তোমার জমিতে কোনো পানি উঠবে না। এখন আমাদের মানে কাঁচা কাঁচা ড্রেন দিয়ে যখন পানি নিয়ে যায়, তখন দেখা যাচ্ছে তোমার জমির পাশ দিয়ে 5 নাম্বার জমিতে পানি নিয়ে যাচ্ছে, কিন্তু তোমার জমি ফ্লাড হয়ে ভরে যাচ্ছে। তার মানে তুমি চাইলেও এই এডাব্লিউডি তোমার এখানে প্রয়োগ করতে পারতেছো না। তাহলে এডাব্লিউডি এটা হচ্ছে একটা বাংলাদেশে মানে প্র্যাকটিস না না করতে পারার বড় কারণ হচ্ছে এটা। ক্রিটিক্যাল স্টেজেস অফ ইরিগেশন আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে বাংলাদেশে আমাদের বিভিন্ন ফসলে বিভিন্ন স্টেজ আছে যেখানে ইরিগেশন না দিলে ওই ফসলটা মারা যেতে পারে। দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল স্টেজেস অফ ইরিগেশন। যেমন রাইসের ক্ষেত্রে রেপিড টিলারিং স্টেজ, তারপরে হচ্ছে পেনিকেল ইনিশিয়েশন স্টেজ। তো এই জাতীয় ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে ইরিগেশনের ওই স্টেজগুলো আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে গ্রোথ স্টেজগুলো মনে রাখতে হবে। খেয়াল করো তোমরা, ধান গাছের স্টেজ, আলু গাছের স্টেজ আর ভুট্টা গাছের স্টেজ এক না। ধান গাছের টিলারিং স্টেজ, আর ইয়েতে হচ্ছে তোমার ভুট্টা গাছে হচ্ছে তোমার মিল্কিং অ্যান্ড টাজেলিং, সরি সিল্কিং অ্যান্ড টাজেলিং স্টেজ। যখন ওই যে উপরে কব কব স্টেজ, তাহলে তোমার এক এক জায়গায় এক এক রকম স্টেজ হয়। আবার আলুর ক্ষেত্রে তোমার আলাদা স্টেজ আছে, হ্যাঁ। যে টিউবারাইজেশন স্টেজ, এরকম নানান স্টেজ আছে। তো আর বীজের বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন পার্টের কোনটা ধরো যে কোনটা কোন পার্টের কি কি ফাংশন, কোটিলিডনের কি কাজ, সিড কোটের কি কাজ, সিড ময়েশ্চার কন্টেন্ট নিয়ে অলরেডি কথা বলেছি। সো আমাদের এই হচ্ছে মেজর ফোকাস। আমি যদি তুমি আজকের ক্লাসটা এখন থেকে শুরু থেকে এখন পর্যন্ত দেখো, মেজর ফোকাস অন আমরা কোন জায়গাগুলোতে ফোকাস করব, তারপরে হচ্ছে রিসেন্টলি ইম্পর্টেন্ট টপিকস, এই কয়েকটা জিনিস আমরা যদি দেখি। আর আমরা শুরু থেকে যদি দেখি, একটু খেয়াল করো, একটু একটু খেয়াল করো। হ্যাঁ, কথা বলছিলে কে? দেখা যাচ্ছে? এই দেখা জি যাচ্ছে? স্যার। ওকে। স্যার হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে। তাহলে তুমি দেখো, এই যে আমরা প্রথমে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখেছিলাম, তারপরে তোমার প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনের পর, তারপরে আমরা সবগুলো কোশ্চেন দেখার পর এটাকে আবার সামারি করে আমরা মেজর ফোকাস অন কোন দিকে মেজর ফোকাস দিব এবং রিসেন্টলি ইম্পর্টেন্ট টপিকস, এই হচ্ছে আমাদের ফার্স্ট তোমাদের সাথে অ্যাগ্রোনমি নিয়ে কথাবার্তা। এখন আমরা এই ওভারঅল দেখার পর এগ্রি এগ্রি কেরিয়ার বইতে অ্যাগ্রোনমির কি কি বিষয় নিয়ে লেখা আছে সেইখানে আমরা গিয়ে পড়বো। আর সেখানে পড়ার পর আমরা ডিসাইড করব যে আমাদের কোনো গ্যাপ আছে কিনা। তাহলে দেখবে আমাদের পুরো বিষয়টা শেষ হয়েছে। ঠিক আছে?
আচ্ছা, খবরদার কেউ আমাকে কিন্তু, আমি কিন্তু এগ্রি কেরিয়ার বই তোমার সামনে পড়তেছি দেখেই ভাইবো না এগ্রি কেরিয়ার বইয়ের কোনো কপি তোমাকে আমি দিব। এগ্রি কেরিয়ার বইয়ের কোনো কপি আমি তোমাদেরকে দিতে পারবো না, এটা কিন্তু বলে রাখলাম। আমি একটু আগে যে পাওয়ার পয়েন্টের স্লাইড দেখাইছি এটা আজকে দিয়ে দিব, কিন্তু এগ্রি কেরিয়ার বইয়ের কপি বা ওরকম সফট কপি কোনোভাবেই দেওয়ার সুযোগ নাই। ওকে, তোমরা এখন যদি দেখতে থাকো আমার সাথে, আমরা ক্লাসে এই ক্লাস রেকর্ড অন করা আছে না? আছে কি? জি স্যার। রেকর্ড অন করা আছে। আচ্ছা, তোমাদেরকে একটু বলি, আমি কিন্তু তোমাদেরকে সব ধরে ধরে পড়াবো না। ধরো এগ্রোনমি কি, ফার্ম কি, ক্রপ কি, সিরিয়াল কি, ক্যাশ ক্রপ কি, টিলেস কি, জিরো টিলেস কি, টিল কি, এগুলো কি আমি তোমাদেরকে পড়াবো? পড়ানোর প্রয়োজন আছে? তোমরা যদি বলো স্যার প্রয়োজন আছে, তাহলে আমার কিন্তু আমার ক্লাস লাগবে, এখন 40টা বলছি, আমার 120টা ক্লাস লাগবে। কারণ অ্যাগ্রোনমি আমার একদিন পড়ানোর কথা, আজকে আমার সেকেন্ড ক্লাস যাচ্ছে, আমার নিশ্চিত আরেকটা ক্লাস লাগবে অ্যাগ্রোনমির জন্য। প্রয়োজন আছে? এগুলো তো তোমরা পড়ছো। কথা বলো। আমি কার সাথে কথা বলতেছি, ভূতের সাথে? না স্যার স্যার, একটু প্রয়োজন আলোচনা নেই। করলে ভালো হয়। হ্যাঁ। স্যার এগুলো একটু হালকা আলোচনা করে গেলে ভালো হয়। না, এগুলো আমি আলোচনা কেন করব না বলি, এগুলো আলোচনা করলে প্রচুর সময় লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু এগুলা থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, আমরা একটু আগে মেজর ফোকাস যেগুলো বলেছি, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তাহলে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলোর প্রতি ইয়ে করা যাবে। আর এগুলো তোমার এগ্রোনমি কি, ফার্ম কি, ক্রপ কি, সিরিয়াল কি, সিরিয়াল ক্রপ তো গ্রামীণ ফ্যামিলি যেটাকে এখন বলা হয় পুএসি ফ্যামিলি, এটুকুই যথেষ্ট। তারপরে টিলেজের সংজ্ঞাটা হুবহু মুখস্থ করে রাখবা। জিরো টিলেজ তোমার, জিরো টিলেজের মাধ্যমে ফসল করা যায়, কি কি ফসল করা যায় শিখে রাখবা। টিলথ কি, যে ফিজিক্যাল চেঞ্জটা হয় টিলেজের ফলে, দ্যাট ইজ কল টিলথ, ভেরি সিম্পল। সো এই জিনিসগুলো শিখতে হবে। সাইলেজ ক্রপ কি, তোমরা জানো যে যেসব ফসলের ফডার ক্রপ দিয়ে তোমার সাইলেজ বানানো হয়, ফিডিং লাইভ স্টককে ফিড করার জন্য। ফডার ক্রপ কি, আউশ সিজন কি, আমন সিজন কি, বোরো সিজন কি, তিনটা সিজনের মধ্যে পার্থক্য কি, এই সিজনের মানে কোনটা শুরু কখন শেষ কখন, এগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে সয়েল ফার্টিলিটি আর প্রোডাক্টিভিটির মধ্যে পার্থক্য আসে। তোমরা জানো সয়েল ফার্টিলিটি হচ্ছে জমির উর্বরতা। এ ফার্টাইল সয়েল, তুমি দেখো, এ মানে সয়েল প্রোডাক্টিভিটি হচ্ছে তোমার এবিলিটি অফ এ সয়েল টু প্রডিউস ক্রপ। একটা সয়েল সেটা প্রোডাক্টিভ হতে পারে, যদি ফার্টাইল নাও হয় তাও প্রোডাক্টিভ হতে পারে। একটা সয়েল ফার্টাইল না মানে ওটার মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান নাই, কিন্তু তারপরও ওইটা প্রোডাক্টিভ হতে পারে। কেমন? যেমন ধরো ওই লবণাক্ত অঞ্চলে, সেখানে নিউট্রিয়েন্টের ইমব্যালেন্স আছে, লবণাক্ততা আছে, তাই বলে কি লবণাক্ততা যে ফসল হয় না? সেখানে অন্য কিছু কিছু ফসলের জন্য ওই অঞ্চল কিন্তু ভালোই। যেমন সুন্দরী গাছ, সেখানে লবণাক্ত অঞ্চলে সুন্দরী গাছ ভালো হয়। তুমি কি চাইলেই সুন্দরী গাছ তোমার মানে একদম ফার্টাইল একটা সয়েলে, সব দিক থেকে সব নিউট্রিয়েন্ট আছে, সেখানে কি তুমি সুন্দরী গাছ করতে পারবে, লাগাইতে পারবে? হবে না। সো ফার্টাইলিটি এবং প্রোডাক্টিভিটি ডিফারেন্স এরকম। প্রোডাক্টিভিটি হচ্ছে এ সয়েল দ্যাট ইজ প্রোডাক্টিভ ফর এ ক্রপ, আর ফার্টিলিটি মানে হচ্ছে এ সয়েল দ্যাট ইজ ফার্টাইল ফর অল নিউট্রিয়েন্টস। ঠিক আছে? ক্রপ রোটেশন, তোমরা জানো একটা জমিতে তোমার উম, যদি আমরা সার্কুলারি ক্রপ মানে লাগাই, এই বছর হচ্ছে ধরো যে তোমার আহ, ধান মানে বোরো ফেলো টিয়া গম, এটা ক্রপিং প্যাটার্ন দিলাম। আগামী বছর দিব বোরো ধান না করে সেখানে করব রবি ক্রপ ফেলো টিয়া গম। যেমন ধরো আলু হতে পারে বা গম হতে পারে। তাহলে কি হয়, ক্রপ রোটেশন করলে কি হয়, সেখানে তোমার রোগবালাই কম হয়। আমাদের কারণ হচ্ছে এই বছর যেসব ফসলের মধ্যে যেসব রোগবালাই ছিল, এগুলো আবার জমিতে থেকে যায়, আশপাশে ঘাসে, তারপরে ইয়েতে থেকে যায়। তো ক্রপ রোটেশন, ক্রপ ইন্টেন্সিফিকেশন, মানে আমরা যদি খুব গভীরভাবে তোমার ইয়ে করি তাহলে মানে ক্রপ টেকনিক টেক কেয়ার করি, দ্যাট ইজ কল ক্রপ ইন্টেন্সিফিকেশন। ক্রপ ডাইভার্সিফিকেশন একই রকম কথা, যে তোমার ভিন্ন ভিন্ন ফসল লাগানো। তুমি তোমার জমিতে যদি ধান লাগাও, তারপরে তুমি পরের বছর যদি সেখানে মসুর ডাল লাগাও, তারপরে ইয়ে লাগাও, তাহলে লিগিউম ক্রপ হলো, লিগিউম ক্রপ তোমার জয়েল সয়েল ফার্টিলিটি বাড়াইলো। আবার তুমিও আবার প্রোটিন জাতীয় একটা খাবার তুমি পাইলা ধান ধান ফসল না পেয়ে, এরকম। মাল্টিপল ক্রপিংটা কি? একটা জমিতে ভিন্ন ভিন্ন ফসল লাগানো, সেটা তোমার মানে টাইমের সাথেও একসাথে। হ্যাঁ, মাল্টিপল ক্রপিংটা মাল্টিপল, এখানে তুই খেয়াল রাখো,
সিকোয়েন্সিয়াল ক্রপিং, ইন্টারক্রপিং, মিক্সড ক্রপিং, র ইন্টারক্রপিং, রিলে ক্রপিং, এই কয়েকটার মধ্যে কিছু ব্যাপার আছে, পার্থক্য আছে। মনে করো তুমি একটা জমিতে ধান গাছ লাগাইছো এবং সেই ধান গাছ ধান তোলার আগেই, মানে ধান থাকা অবস্থাতে সেই গাছ ক্ষেতের মধ্যে মুগ ডাল ছিটাই দিয়ে আসছো। কিছুদিন পরে মুগ ডালও মানে কিছুটা মানে কুশি হয়েছে, চারা হয়েছে, তো এদিক দিয়ে তুমি ধান কেটে নিয়ে চলে আসছো, তার আবার কিছুদিন পরে মুগ ডাল হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় রিলে ক্রপিং। কিন্তু এটাকে আবার তুমি মিক্সড ক্রপিংও বলতে পারো। আবার তুমি জমি ধরো, তোমার একটা জমির মধ্যে তুমি ডাঁটা শাক লাগাইছো, পুঁই শাক লাগাইছো, পালং শাক লাগাইছো, লাল শাক লাগাইছো, সব বীজ একসাথে ছিটাই দিছো। কোথাও ডাঁটা শাক হয়েছে, কোথাও পুঁই শাক হয়েছে, কোথাও পালং শাক হয়েছে। তো দ্যাট ইজ অলসো কল্ড মিক্সড ক্রপিং। তো ইন্টারক্রপিংটা হচ্ছে তোমার গ্রোয়িং টু অর মোর ক্রপস সাইমালটেনিয়াসলি অন দ্য সেম ফিল্ড। হ্যাঁ, একই জমির মাঝখানে তোমার ইয়ে করা, ফসল চাষ করা। যেমন ধরো তুমি উম, আমের বাগান করবা। এখন আমের বাগান করবা, আম গাছ তুমি লাগাবা এই বছর, তুমি আম গাছের ফলন পাইতে পাইতে তোমার আরো 5 বছর পরে গাছে ফল ধরবে। তাহলে 5 বছর ধরে তুমি কি জমিতে তুমি আর কিছু করবা না? একটা আম গাছ থেকে আরেকটা আম গাছের দূরত্ব প্রায় 20 ফিট। তাহলে 20 ফিট জমির মাঝখানে তো তোমার গাছ বড় হইতে হইতে তো এখানে অনেক স্পেস আছে। তাহলে তুমি ওই ক্ষেতের মধ্যে, তুমি ওই জমির মধ্যে তুমি ইয়ে করতে পারো, রসুন করতে পারো, আদা করতে পারো, শেড লাভিং ক্রপ করতে পারো। শেড লাভিং ক্রপকে ইংরেজিতে বলা কি, কেউ বলতে পারবা? বলো। থায়োফাইট। কি বলছো? থায়োফাইট। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সায়োফাইট, শেড লাভিং ক্রপ। তারপরে হচ্ছে তোমাকে যদি বলি যে তোমার সল্ট লাভিং ক্রপ, তাহলে কি হবে? হ্যালোফাইটস। হ্যালোফাইটস, ভেরি গুড। তাহলে তোমার যদি বলি মরুভূমির যেসব ফসল, তাকে কি বলা হয়? গাছ। জেরোফাইটস। জেরোফাইটস, হ্যাঁ, আসে কিন্তু। আমি ভাববো না যে স্যারে মানে হুদাই হুদাই প্রশ্ন করতেছে, আসে। সো এই জিনিসগুলো তোমাদের পড়ে রাখতে হবে। ক্রপিং ইন্টেন্সিটি কি? ক্রপিং ইন্টেন্সিটির সংজ্ঞা হচ্ছে তোমার, আমরা একটা জমিতে, তোমার আমি প্রথম ক্লাসে বোধহয় একদিন ক্লাসে বলেছিলাম যে ক্রপিং ইন্টেন্সিটি হচ্ছে একটা নির্দিষ্ট জমিতে তোমার, আমরা যদি ধরো যে তোমার একটা কৃষকের 3টা জমি আছে। খেয়াল করো, একটা কৃষকের 3টা জমি আছে। তো একটা জমিতে সে বছরে 2টা ফসল করে, আরেকটা জমিতে সে বছরে 3টা ফসল করে, আরেকটা জমিতে সে বছরে একটা ফসল করে। হুম। তাহলে তার তার 3টা জমির ওভারঅল ক্রপিং ইন্টেন্সিটি কত? তাহলে তোমার ক্রপিং ইন্টেন্সিটির হচ্ছে, তোমার সংজ্ঞাটা হচ্ছে, দেখো, গ্রস ক্রপ এরিয়া বা ভাগ নেট শোন এরিয়া ইন্টু 100। মানে হচ্ছে কি, তোমার ক্রপিং ইন্টেন্সিটি মানে হচ্ছে যে সিঙ্গেল ক্রপ এরিয়ার ক্ষেত্রে তুমি যদি হয় একটা জমি, তাহলে ওটা হচ্ছে 100%। তাহলে যদি তোমার কোনো একটা জমিতে মানে যদি 2টা ফসল হয়, এটা হচ্ছে 200%। আর যদি কোনো জমিতে 3টা ফসল হয় বছরে, দ্যাট ইজ কল্ড 300%, ট্রিপল ক্রপ এরিয়া। এখন আমি একজনের সাথে কথা বলি, রিফা, তুমি একটু বলতে পারো, রিফা, যে তোমার বাংলাদেশে কোথাও কি কোনো জমিতে কি 5টা ফসল করা সম্ভব? 500% ক্রপিং ইন্টেন্সিটি কি করা সম্ভব আছে কি কোথাও? স্যার এটা জানা নাই। কোন সাবজেক্টে রিফা? স্যার অ্যাগ্রোনমি। হাই হাই, এগ্রোনমিতে পড়ে তুমি এই কথা বলতে পারতেছো না? শোনো, তুমি, তোমার একটা জমি আছে, সেই জমিতে তুমি লাল শাক করলা এই সিজনে, তোমার এই যে আজকে তুমি লাল শাক বুনে দিলা। লাল শাক হারভেস্ট করতে কয়দিন লাগবে রিফা? স্যার রিফা, 20 দিন। হ্যাঁ, স্যার 20 ডেজ। হ্যাঁ, 20 থেকে 30 ডেজ, ভেরি গুড, তুমি কনফিডেন্টলি অ্যান্সার দাও। আচ্ছা, তাহলে 20 থেকে 25 দিন লাগার পর তারপরে তুমি জমিতে আবার নতুন করে তুমি ডাটা লাগাইতে পারবে না বা পুঁই শাক লাগাইতে পারবে না? জি স্যার পারবো হ্যাঁ, তাহলে হারভেস্টের পর। পুঁই শাক লাগাইলে পুঁই শাক হইতে বড় জোর 1.5 থেকে 2 মাস লাগবে। তারপরে পুঁই শাক হারভেস্ট করে সেখানে তুমি আবার তুমি আরেকটা শাক জাতীয় ফসল লাগাইতে পারবে না। তাহলে এরকম করে তুমি যদি একটা জমিতে যদি তুমি 5বার ফসল করো, তাহলে তো 500% তোমার ক্রপিং ইন্টেন্সিটি হলো। ঠিক জি আছে? স্যার। তার মানে একটা জমিতে জি স্যার। 500% ক্রপিং ইন্টেন্সিটি সম্ভব। আর ওভারঅল বাংলাদেশের ক্রপিং ইন্টেন্সিটি কত, এটা কিন্তু প্রতিবারই আসে, এখন সম্ভবত 198%, তাই না? কে যেন বলছিল সেদিন ক্লাস ক্লাসে। জি স্যার, 198 থেকে 200%। 198 থেকে 200%। ওকে। তো আবার কিছু বলবা? ও শিওর।
তাহলে ক্রপিং ইন্টেন্সিটিটা জানলাম আমরা। ক্রপিং প্যাটার্ন তো তোমরা জানোই যে তোমার একটা, এই যে এবার একটা খুব ইম্পর্টেন্ট, এটা ভায়াবাতে প্রচুর জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তোমার এলাকার ক্রপিং প্যাটার্ন বলো, মেজর ক্রপিং প্যাটার্ন বলো। নুস নুসরাতের বাড়ি কোথায় বলছো? টাঙ্গাইল। কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। আচ্ছা, তোমার এলাকার মেজর ক্রপিং প্যাটার্ন বলো। উম, এটা ভালো করে বুঝতে হবে। আমি ক্লাস করাই বা না করাই, আমি এই ক্লাস জিনিসটা বুঝাইতে চাচ্ছি তোমাকে খুব ভালো করে। আর আমার আসলে আইডিয়া নাই, আমার আসলে টাঙ্গাইলে যাওয়া হয় না তো। এইসব করে লাভ নাই। আহ, তোমার আমি কোথায় যাওয়া হয় বলো? এই যে তুমি কিন্তু, আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম না, যেটা বলবা সেটা ক্লিয়ারলি বলতে হবে। টাঙ্গাইলে যাওয়া হয় না মানে কি? তুমি মানে আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, আমি থাকি ঢাকাতে, এই জন্য আর কি। ও শোনো, আমাদের এক স্যারে তোমার ইয়ে করতো, ওই তোমার বলতো যে প্রশ্নটা শুরু করতে এরকম, তোমরা ওই যে সামিয়া লুৎফা মিত্রা নামে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, নাট্যতত্ত্ব বিভাগের। তার বাবা আমাদের ছিল, টিচার ছিল, এগ্রিকালচার ইউনিভার্সিটি টিচার ছিল, লুৎফর রহমান স্যার। হ্যাঁ, তো উনিও খুব গর্জিয়াস স্যার ছিল জেনেটিক্সের। তো সকালবেলা গেলেই ভাবে জিজ্ঞেস করতো, সকালে কি দেখে আসছো? স্যার, খিচুড়ি খাইছি। আচ্ছা ঠিক আছে, খিচুড়ি কি কি দিয়ে রান্না হয়? স্যার, চাল আর ডাল। ওকে, বলো চালের তোমার ক্রোমোজোম নাম্বার বলো। স্যার, আসলে তো চালের, আমি তো স্যার খিচুড়ি খুব বেশি খাই না স্যার, আজকেই খাইছি। ওকে ঠিক আছে, তুমি সবসময় কি খাও? স্যার, আমি তো স্যার রুটি খাই। ওকে ঠিক আছে, তাহলে গমের ক্রোমোজোম নাম্বার বলো। এখন নুসরাত, তুমি এখন এমন জায়গায় গেছো, তুমি সেখানে তো তোমার কোনো ফসল চাষ হয় না, তাহলে তোমার কি আমি ক্রপিং প্যাটার্ন জিজ্ঞাসা করবো না? এখন তাহলে নুসরাতকে আমি জিজ্ঞেস করি যে ঢাকার মাটি, খেয়াল করো, বাংলাদেশের মধ্যে ঢাকার মাটিটা কোন কোন মানে ইয়ের মাটি, কোন গ্রুপের মাটি? নুসরাত? জানি না এটা আমি। হ্যাঁ, জানি না। জানি না বললেই তো সব শেষ। সেটা হচ্ছে, এটা হচ্ছে মধুপুর ট্র্যাক্টের মাটি হচ্ছে ঢাকার মাটি। বাংলাদেশের মাটি তিন রকম, এক হচ্ছে হিল, হিল মানে পাহাড়, আর দুই নম্বর হচ্ছে তোমার সমতল ভূমি যেটা হচ্ছে এলোভিয়াম, আর তিন নাম্বার হচ্ছে টিরেস। টিরেস মানে হচ্ছে, যেমন তোমার হচ্ছে মানে একটু উঁচু একটু নিচু, একটু উঁচু নিচু। গাজীপুরের শালবনের পাশ দিয়ে যাবা, দেখবা অল্প একটু উঁচু জমি, সেখানে শালবন, আবার নিচে ধান ক্ষেত, একটু শালবন নিচে ধান ক্ষেত। আমাদের ঢাকাটা হচ্ছে ঠিক সেই স্ট্রাকচারের। সেখানে তোমার গাছপালা মানে কাইটা বাড়িঘর হয়ে যাওয়ার কারণে বোঝা যায় না, কিন্তু এটা হচ্ছে সেই স্ট্রাকচার। টিরেস, মধুপুর টিরেস, মধুপুর ট্র্যাক্ট। তো নুসরাত, তুমি কোনো কিছু বলে কুল কিনারা পাবা না। সবার জন্য যেটা বলার বলার চেষ্টা করতেছিলাম, নুসরাতকে বলে লাভ নাই। এখন তোমরা কিন্তু কেউ ভাইবা বোর্ডে ফিউচারে এরকম করবা না। তোমার বাড়ি কোথায়? স্যার, আমার বাড়ি টাঙ্গাইল। তো টাঙ্গাইলের জিআই পণ্য কি? স্যার, আমার তো টাঙ্গাইলে থাকা হয় নাই কখনো। এটা কেমন কথা? তুমি টাঙ্গাইল যে বাড়ি হলে তুমি টাঙ্গাইল সম্বন্ধে আদ্যপন্ত জেনে রাখবা, এবং কখনোই তুমি এরকম অস্বীকার করার চেষ্টা করবে না। তুমি ঢাকায় বড় হও মানে তুমি লন্ডনে বড় হও, তুমি সেখানে কখনোই তুমি এরকম বলবা না। মনে থাকবে নুসরাত? জি ভাইয়া। তোমার নিজ জেলা কি, চাকরির আবেদন করবা যখন নিজ জেলা কি থাকবে? টাঙ্গাইল। তাহলে নিজ জেলা টাঙ্গাইল দিবা তুমি। আবার তুমি বলবা যে আমি টাঙ্গাইলে থাকি নাই, টাঙ্গাইলে যাই নাই, টাঙ্গাইলে খাই নাই। তাহলে টাঙ্গাইলের কোটা নিবা কেন? জেলা ভিত্তিক তো কোটা আছে। বলো। ওকে, ঠিক আছে। আমরা একটু আরেকজনকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস না করে অ্যান্সার মানে ক্লাস করা যায় না। সেটা হচ্ছে যে আমাকে আসগর বলো তো। আসগর, তোমার বাড়ি কোথায়? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার বাসা স্যার নাটোর সদর উপজেলা স্যার। কোথায়? স্যার নাটোর সদর উপজেলা স্যার। হ্যাঁ, তোমার এলাকার ইয়ে বলো, ক্রপিং প্যাটার্ন বলো। স্যার ধান হয়, তারপরে রসুন, অথবা স্যার সুগার ক্যানের পরে স্যার শীতকালে ওটার সাথে মসুর অথবা মুগ, এগুলা হয় স্যার। তুমি কি মানে কথাবার্তা বুঝে বলতেছো নাকি না বুঝে বলতেছো? তোমার তুমি ক্রপিং প্যাটার্ন কি জানো? এখানে সংজ্ঞাটা পরে 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 বলো, সামনে আসছে সংজ্ঞা। আর
The yearly sequence of growing crops following in a given locally is called the cropping pattern of the locality, sir. হ্যাঁ। এখন আমাকে বলো তুমি কি বুঝলা? তুমি কোনো সিকোয়েন্স বলছো? আমার এলাকায় গম হয়, আমার এলাকায় আখ হয়, আমার এলাকায় ভুট্টা হয়, এটা কি কোনো সিকোয়েন্স? সবাই খেয়াল করো, আমি তোমাদেরকে ক্রপিং জি প্যাটার্নটা ভালো করে বোঝাই দিচ্ছি, জীবনেও যাতে ভুলে না যাও। ক্রপিং প্যাটার্ন এটা হচ্ছে কোনো একটা জমিতে, কোনো একটা এলাকার বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জমিতে সাধারণত যে ফসলের সিকোয়েন্স সেটা হচ্ছে তোমার ক্রপিং প্যাটার্ন। একটু খেয়াল করো, বাংলাদেশে মেজর ক্রপিং প্যাটার্ন হচ্ছে, বাংলাদেশের জমিতে মেজর ক্রপিং প্যাটার্ন হচ্ছে বোরো ধান। বোরো ধান হয় উইন্টারে, যেটা হয় বোরো ধান, জমিতে সাধারণত বোরো ধান হয়। তারপরে কিছুদিন ফেলো থাকে, মানে এই যে এখন ধান কাটছে, কাটবে, কাটার পরে এই জমি কিছুদিন ফেলো থাকবে, বুড়ো, ফেলো, টিয়ামন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমার আমন ধান। বুড়ো, ফেলো, টিয়ামন, খেয়াল করছো? কিন্তু বুড়োর পরে বাংলাদেশে কিছু কিছু জায়গায়, বুড়োর পরে বাংলাদেশে কিছু কিছু জায়গায় একটা ছোট্ট একটা স্বল্প সময়ে একটা ধান করা হয়, সেটাকে বলা হয় আউশ ধান। তাহলে বাংলাদেশে তোমার যেখানে তিনটা ফসল হয়, ধান তিনটা ফসল হয়, ধান ধান ধান, সেখানে হয় বুড়ো, আউশ, আমন। বুড়ো, আউশ, আমন। আর যেখানে দুইটা ধান হয় সেখানে হচ্ছে বুড়ো, ফেলো, টিয়ামন। যেখানে তোমার, তোমরা খেয়াল করে দেখো বুড়ো ধানটা কখন হচ্ছে, খেয়াল করো সবাই, এটা কিন্তু ভালো করে, আমি তোমাকে এটা নিয়ে আজকে 10টা প্রশ্ন করব, আজকে এই পর্যন্তই থাকবো আমাদের, তারপরে কথা হবে, না হলে তোমাদের সাথে বোঝাতে পারবো না। বুড়ো ধান কখন হয় জমিতে? বোরো ধান হয় শীতকালে। তুমি কি একটু আগে প্রশ্ন করছিলাম, বোরো ধান লাগাই নভেম্বর ডিসেম্বর মাসে, জমি শুকনা, যখন আমরা জমি শুকনা জমিতে ইরিগেশন দিয়ে সেখানে ধান লাগানো হয়। তার মানে বোরো ধান লাগানোর পর, বোরো ধান উম, ইয়ে করার পর তারপরে এখন সামনে হইতেছে ফেলো, আর আমন ধান লাগানো হয় বর্ষাকালে। এখন খেয়াল করো, আমাদের বাংলাদেশে, বাংলাদেশে হাওর অঞ্চলে, হাওর অঞ্চলে কি আমন ধান হয়? প্রশ্নের উত্তর দাও, না বললে আমি কথা বলবো না, পরে প্রশ্নের উত্তর দাও। আমার সাথে একজন কথা বলো। আজগর, জি স্যার। হাওর অঞ্চলে আমন ধান হয়? স্যার আমি বলতে পারতেছি না, মেবি হয় না স্যার। তোমার কোন না ইউনিভার্সিটি? স্যার। এই যে শাহিন, হ্যাঁ, আচ্ছা শাহিনের সাথে কথা বলি। কথা না বলে তোমরা যারা পারতেছো না, হুদাহুদি কথা বলে বলে আমি কথা আগাইতেই পারতেছি না। শাহিন, আমাকে বলো তো, আমন ধান হয় হাওর অঞ্চলে? না স্যার। কেন হয় না? স্যার আমন ধান মূলত বৃষ্টিপাত যখন হয় ওই সময় হয়। তো হাওর অঞ্চলে বৃষ্টিপাতের সময় তো বন্যা হয়ে যায়, তখন এই জন্য ওখানে আমন ধান হয় না। ভেরি গুড, ভেরি গুড। তার মানে হচ্ছে বাংলাদেশে যে অঞ্চলগুলো নিচু অঞ্চল, সেখানে আমন ধান হওয়া সম্ভব না। কারণ আমন ধান লাগাই আমরা বর্ষাকালে। বর্ষাকালে যখন আমরা আমন ধান লাগাই, যে অঞ্চলগুলো নিচু অঞ্চল, সেখানে তো আমন ধান হবে না। ঠিক আছে? এইবার জি তোমাদেরকে স্যার। বলি, এই যাদের বাড়ি বরেন্দ্র অঞ্চলে, শীতকালে পানি পাওয়া যায় না, সেখানে কি বোরো ধান করা সম্ভব? সম্ভব না। পানি পাওয়া যায় না, পানি পাওয়া গেলে সম্ভব। এখন তাইলে প্রশ্ন হচ্ছে আমাদের, সবাই বোঝার চেষ্টা করো, বাংলাদেশের এক এক অঞ্চলের ক্রপিং প্যাটার্ন এক এক রকম। নিচু অঞ্চলে ক্রপিং প্যাটার্ন একরকম, উঁচু অঞ্চলে ক্রপিং প্যাটার্ন একরকম, পাহাড়ি অঞ্চলে ক্রপিং প্যাটার্ন একরকম, উত্তরবঙ্গের ক্রপিং প্যাটার্ন একরকম, দক্ষিণবঙ্গের ক্রপিং প্যাটার্ন একরকম। এখন সহজ করে তোমাকে বলে দিই, বাংলাদেশের ওভারঅল ক্রপিং প্যাটার্ন হচ্ছে বুড়ো, সবাই খেয়াল করো, আমার দিকে তাকাও, বুড়ো, এটা হচ্ছে বুড়ো, বুড়ো, ফেলো, টিয়ামন। আমার খেয়াল করো, এটা হচ্ছে বুড়ো, এটা হচ্ছে ফেলো, এটা হচ্ছে টিয়ামন। বছরের প্রথম ক্রপটাকে ধরা হয় বুড়ো ফসল। কোনো কারণে কোনো জমিতে যদি বোরো ধান না হয়, কোথায় বোরো ধান হবে না? যেমন হাওর অঞ্চল, হ্যাঁ হাওর অঞ্চলে বোরো ধান হয়,
আমি বলছি মানে বোরো ধান কোন অঞ্চলে হবে না যেখানে ইরিগেশন নাই, মানে পানির ফেসিলিটি নাই। যেমন চিটাগাং অঞ্চলে বোরো ধান করে না, তারপরে বরেন্দ্র অঞ্চলে বোরো ধান করে না। এই লবণাক্ত অঞ্চলেও বোরো ধান করা যায় না। কেন করা যায় না একটু কথা বলে নেই। আমাদের লবণাক্ত অঞ্চলগুলোতে লবণাক্ততা দেখা দেয় মূলত উইন্টার সিজনে, মানে বুড়ো সিজনে, মানে রবি সিজনে। খেয়াল করো, না বুঝলে কথা বলতে হবে। আমাদের মূলত রবি সিজনে, মূলত বুড়ো সিজনে, মূলত উইন্টার সিজনে, মূলত ড্রাই সিজনে আমাদের জমিতে লবণাক্ততা বেশি দেখা দেয়। যখন বৃষ্টিপাত হয় তখন জমিতে লবণাক্ততা থাকে না, ওয়াশ আউট হয়ে যায়। কারণ কি, যখন তোমার লবণাক্ততা কিভাবে ডেভেলপ করে এটাও তো আবার শেখাইতে হবে এখন। কোনো জমিতে যখন কন্টিনিউয়াস তোমার যখন ড্রাই হয়, উপরে ইভাপোরেশন হয়, ইভাপোরেশন হয়ে উপরের দিকের পানিগুলো সব শুকায় শুকায় যাচ্ছে, তখন নিচ থেকে সয়েলের পার্টিকেলের মাঝখানে মাঝখানে তোমার যে চিকন জালি আকারে ক্যাপিলারি মুভমেন্ট অফ ওয়াটার তোমরা পড়েছিলা, সয়েলের মধ্যে থেকে পানিটা ক্যাপিলারি মুভমেন্ট অফ ওয়াটার হয়ে উপরের দিকে চলে আসে। যখন উপরের দিকে চলে আসে তখন ওই উপরে এসে তোমার ড্রাই সিজনে তোমার এটা শুকায় যায়, ইভাপোরেশন হয়ে যায়। যখন মাটির মধ্যে লবণটা থাকে, পানির মধ্যে লবণটা থাকে, ইভাপোরেশন হয়ে পানি চলে যায়, কিন্তু সেখানে লবণটা রয়ে যায়। ফলে মাটির উপরে এসে লবণ জমা হয়, সল্টের ক্রাস্ট জমা হয়। যখন সল্টের ক্রাস্ট জমা হয়, সেই মাটিটাই লবণাক্ত মাটি। তাহলে লবণাক্ততা সমস্যাটা মূলত আমাদের দেশে সমস্যা হচ্ছে বুড়ো সিজনে, মূলত সমস্যা হচ্ছে ড্রাই সিজনে, মূলত সমস্যা হচ্ছে উইন্টার সিজনে, মূলত সমস্যা হচ্ছে রবি সিজনে। তাহলে এই সিজনগুলোতে আমাদের তোমার ইয়ে হয়, তার মানে আমন ধানের মধ্যে আমাদের লবণাক্ততার সমস্যা নাই। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ক্রপিং প্যাটার্ন কি, তখন তোমাকে প্রথমেই বলতে হবে বুড়ো ফেলো টিয়ামন, এরকম বলবা? না, বুড়ো ধান তো হয় না। তাহলে কি লিখবা? টিয়ামন ফেলো ফেলো এরকম লিখবা? না, প্যাটার্ন, সবাই খেয়াল করো, প্যাটার্ন সবসময় শুরু হবে বুড়ো দিয়ে। বুড়ো যদি না হয় তাহলে এটা লিখবা তোমরা ফেলো। তাহলে লিখবা এটা ছিল বুড়ো, এটা হচ্ছে আউশ, এটা হচ্ছে আমন। তাহলে প্রথমটা হচ্ছে বুড়ো, বুড়ো যদি না হয় তাহলে হচ্ছে ফেলো। পরে আউশ, এটাও যদি না হয় তাহলে ফেলো। আর শুধু যদি একটা ফসল টিয়ামন হচ্ছে যে এখানে, তখন বলবা ফেলো ফেলো টিয়ামন। তাহলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ক্রপিং প্যাটার্ন হচ্ছে ফেলো ফেলো টিয়ামন। এবার হাওর অঞ্চলের ক্রপিং প্যাটার্ন কি? হাওর অঞ্চলের বছরে একটা ধানই করে, সেটা হচ্ছে বোরো ধান। তাহলে হচ্ছে বুড়ো ফেলো ফেলো, বুড়ো ফেলো ফেলো। এখন বাংলাদেশের ওভারঅল, সাধারণত বাংলাদেশে ম্যাক্সিমাম বাকি এলাকাগুলোতে ক্রপিং প্যাটার্ন কি? ম্যাক্সিমাম এলাকাতে ক্রপিং প্যাটার্ন হচ্ছে বুড়ো ফেলো টিয়ামন, বুড়ো ফেলো টিয়ামন। এটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রপিং প্যাটার্ন। এখন বলো, আমাদের এলাকায় তো স্যার বোরো ধান হয় না, ওই সময় তো গম হয়। তাহলে তোমার এলাকায় যদি গম হয় এবং তোমার এলাকায় যদি তোমার আউশ ধান না হয়, পরে শুধু আমন হয়, তাহলে তোমার এলাকায় হবে হুইট ফেলো টিয়ামন। তোমার এলাকায় যদি গম না হয়ে তোমার এলাকায় যদি পটেটো হয়, তাহলে তোমার এলাকার ক্রপিং প্যাটার্ন হবে পটেটো ফেলো টিয়ামন। অথবা যদি পটেটোর উপরে আউশ ধান করে, পটেটো আউশ টিয়ামন। আমি কি তোমাদেরকে ক্রপিং প্যাটার্ন বুঝাইতে পারছি? তোমরা কথা বলবা না, ডিসাইড করছো তাই না? আমি 1 মিনিট আগে তোমাদেরকে প্রশ্ন করছি, আমি কি তোমাদেরকে ক্রপিং প্যাটার্ন বুঝাইতে পারছি? তোমরা কেউ অ্যান্সার করো নাই। জি স্যার, বুঝতে পারছি। তোমরা কথা বলো না কেন আমার? আমি যদি তোমাদেরকে এখন বাধ্য করি যে নেক্সট ক্লাস থেকে ভিডিও মোডে থাকতে হবে, তোমাদেরকে এই যে প্রশ্ন করে বসে থাকি, তোমরা কোনো কথাই বলো না, এটা কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে? অভদ্র সব। প্রশ্ন করতেছি এতক্ষণ ধরে, কথা বলার পরে লাস্টে বললাম যে তোমাদেরকে বোঝাইতে পারছি কিনা, কেউ কথা বলো না। এই বাকিরা বুঝতে পারছো?
জি স্যার, বুঝতে পারছি। জি হ্যাঁ, স্যার। এইভাবে বলতে হবে। কথার অ্যান্সার না দিলে তো আমি তোমাদের এটা তো কমিয়ে না, এটা তো কমিউনিকেটিভ এখানে কথাবার্তা হবে। ক্রপিং প্যাটার্নটা তোমরা যদি না বোঝো তাহলে ভাইবা বোর্ডে কথা বলতে পারবে না, যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবে না। এগ্রিকালচার ইজ ক্রপিং প্যাটার্ন বোঝাটা একটা হচ্ছে মানে একেবারে একেবারে বেসিক নলেজ। এখন আমাদেরকে যদি যে কোনো জায়গায় জিজ্ঞেস করে তোমার এলাকার ক্রপিং প্যাটার্ন কি, তোমার এলাকার মেজর ক্রপিং প্যাটার্ন কি, একটা এলাকায় ক্রপিং তো একটা ক্রপিং প্যাটার্ন থাকে না। দেখা যায় যে তোমার এলাকায় কিছু লোক শাকসবজি করে না, তোমার এলাকার কিছু লোক তোমার গম করে না, তোমার এলাকায় কিছু লোক সরিষা করে না। হয়তোবা তোমার জমিতে কারো জমিতে বোরো ধান হচ্ছে, সেই জমিতে আবার কিছু জমিতে হচ্ছে বোরো ধান হচ্ছে না, সেই জমিতে হয়তোবা সে সরিষা করছে, কিংবা আলু করছে, কিংবা গম করছে। আবার আমন ধানের সময় কিছু জমিতে হয়তো বা আমন ধান করে না, সেই জমিতে আমন ধান না করে সেখানে কচু লাগাইছে, কিংবা রবি রবি বিভিন্ন ভেজিটেবল আছে সেগুলো লাগাইছে। তাইলে তখন তার ক্রপিং প্যাটার্ন কি হবে? তাহলে তুমি কারো জমিতে যদি বোরো ধান হয়, বোরো ফেলো আমনের সময় হইতেছে খরিফ ভেজিটেবল হইতে পারে। কারো জমিতে বোরো ফেলো খরিফ ভেজিটেবল। আবার কোনো জমিতে হইতে পারে যে তোমার কোনো জমি কিছু জমি আছে কখনোই কোনো চাষাবাদ হয় না, ফেলো ফেলো ফেলো, দ্যাট ইজ কল্ড ফ্যালোল্যান্ড। আবার কোনো জমিতে হইতে পারে তিনটা ফসলই হয়, তাহলে হইতেছে তিনটা ফসলই হচ্ছে সবজি হয়। কোন কোন জাতীয় জমিতে তিনটা ফসলের সবজি হওয়া সম্ভব? উঁচু জমিতে, বাড়ির আশপাশের জমি কিংবা উঁচু জমিতে তিনটাই সবজি। তুমি নরসিংদীর দিকে যাও, বাংলাদেশের কুমিল্লার দিকে যাও, বিভিন্ন বিভিন্ন অঞ্চলে, যশোরে যাও, কন্টিনিউয়াস সারা বছর ফুল চাষ হয়। তাহলে হবে ফ্লাওয়ার, তাহলে হবে তোমার রবি ভেজিটেবল, খরিফ ভেজিটেবল। কথা বুঝতে পারছো? দিস ইজ কল্ড ক্রপিং প্যাটার্ন। যদি বুঝে থাকো তাহলে আমি পরের টপিকসে যাব, না বুঝে থাকলে এখনো কথা বলার সুযোগ আছে। আসসালামু আলাইকুম ভাই। আমার একটা কোশ্চেন ছিল। বলো। ভাই আমাদের মধুপুরে যদি চিন্তা করি ভাই, তো এই ক্ষেত্রে কিছু কিছু জমিতে আমরা দেখা যায় ভাই ইন্টারক্রপিং হিসাবে আনারস, তারপর কলা, আহ এখানে মাঝে ভাই আদা বা হলুদ এগুলো সবসময় মানে এগুলো লাগানো হয়। মানে একসাথে বা তিনটা বা চারটা আমরা লাগাইতেছি। তো এইখানে তো ভাই আনারস যেটা এটা তো এক বছর আমার মানে এক বছর ভিতরে শেষ হয়ে যাচ্ছে না। তো এক্ষেত্রে তো ভাই সবসময় আমাদের একটা ক্রপ না একটা ক্রপ মাঠে থাকতেছি। তাহলে ভাই এটার মানে ক্রপিং প্যাটার্নটা কেমনে বলবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর উত্তর। এটাকে তোমার ক্ষেত্রে এটা হচ্ছে মিক্সড ক্রপিং। মিক্সড ক্রপিং, এবং এটা হচ্ছে তোমার নট ফর, তোমার এখানে কিন্তু দুইটা রিজন আছে। তোমার হচ্ছে যে তোমার তোমার যে ধানি জমি যেটা, এটাকে বলা হয় বাইদ। আর উপরে যেটা একটু উঁচু জমি সেটাকে বলে চালা। তোমরা খেয়াল করো, মধুপুর ট্রেক কিংবা গাজীপুর ভাওয়ালের গড়ের দিয়ে যখন যাবা, কিছু জমি উঁচু আর বাকি জমি নিচু, নিচু যদি ধান হয় সেখানে বুড়ো ফেলোটি এমন হচ্ছে। কিন্তু ওর প্রসঙ্গটা হচ্ছে যে টাঙ্গাইলে তো ওইগুলো উঁচু জমিতে হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইন্টারক্রপিং হচ্ছে, মিক্সড ক্রপিং হচ্ছে। মিক্সড ক্রপিং এর ক্ষেত্রে আমাদের যে ফসলগুলো হচ্ছে এই ফসলগুলোকে বলা হয় পেরিনিয়াল ক্রপস। মনে থাকবে, পেরিনিয়াল ক্রপস। পেরিনিয়াল ক্রপস মানে সাংবৎসরিক ফসল, বাংলায় বলে সাংবৎসরিক ফসল বা বহু বর্ষজীবী। যেমন বহু বছর। আনারসের বাগান, আনারস, পেঁপে, তারপরে হচ্ছে তোমার আদা, হলুদ, এগুলো করা হয়। ঠিক আছে, রনি, কি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, সেক্ষেত্রে বলবো মিক্সড পেরিনিয়াল ক্রপস। মিক্সড পেরিনিয়াল ক্রপস উইথ এনুয়াল ক্রপস। মিক্সড পেরিনিয়াল ক্রপস উইথ এনুয়াল ক্রপস কিরকম? যেখানে তোমার হয় মিক্সড পেরিনিয়াল ক্রপস মানে হচ্ছে তোমার পেঁপে হচ্ছে, আনারস হচ্ছে, এটার সাথে আবার এনুয়াল হচ্ছে আদা, রসুন, এই জাতীয় কিছু। ঠিক আছে, জি থ্যাংক ভাই, ইউ। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটু দেখি তোমার ভার্মি কম্পোস্টের ব্যাপারটা। তোমরা জানো হোয়াট ইজ ভার্মি কম্পোস্ট? তোমার ভার্মি কম্পোস্টটা হচ্ছে যে বিভিন্ন ধরনের তোমার কেঁচু দিয়ে তৈরি করা হয় যে কম্পোস্টটা, সেটাকে বলা হয় কম্পি। অনেক সময় কেঁচুর ভ্যারাইটির নাম আসে, এখানে নাই। তোমরা একটু নোটে রাখো যে কেঁচুর ভ্যারাইটি, কেঁচুর জাতের নাম, কোন জাতের কেঁচুগুলো তোমার মানে ভার্মি কম্পোস্টের জন্য উপযুক্ত এবং বাংলাদেশে করা হয়। হুম। চিলিং টেম্পারেচার, তোমরা জানো যে 0 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচারে গেলে অনেক সময় ফসলের ক্ষতি হয়, সেটাকে চিলিং ইঞ্জুরি বলা হয়। ড্রট কি, লিটার কি, কম্পোস্ট কি, গ্রিন ম্যানুর কি, ইরিগেশন কি, ড্রেনেজ। লিফ কালার চার্ট, তোমরা জানো একটা লিফ কালার চার্ট দিয়ে তোমার ইউরিয়া সার কতটুকু লাগবে এটা জানা যায়। যতটা গ্রিন ততটা কম ইউরিয়া, যত পেল তত তোমার বেশি ইউরিয়া। এডাব্লিউডি নিয়ে কথা বলছি, ড্রাম সিডার, তোমার এটা খুব বেশি জানা দরকার নাই। ইউরিয়া সুপার গ্রেনুলটা খুব বেশি জানা দরকার নাই। একটা সময় বাংলাদেশে ইউরিয়া সুপার গ্রেনুল মানে হচ্ছে
তোমার বড় দানার ইউরিয়া, মানে একটু বড় মোটা ন্যাপথলিনের মতো ইউরিয়াগুলো গাছের গোড়ায় পুঁতে দিলে আস্তে 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 তোমার ইউরিয়া সার রিলিজ হতো। দ্যাট ইজ কল্ড ইউরিয়া সুপার গ্রেনুল। কিন্তু আমরা তো এখন যেটা জমিতে দেই সেটাকে বলা হয় প্রিল্ট ইউরিয়া। প্রিল্ট মানে গোড়া গোড়া ইউরিয়া। ঠিক আছে। স্যার ক্লাস তো শেষের দিকে, আবার কি জয়েন করব? আজকে একটু জয়েন করো, আজকে একটু ক্লাস করাই, তোমাদের যদি মানে ভালো লাগে তাহলে করাবো, না হলে করাবো না। তোমাদের কি মনে হয়, করাবো? করবো স্যার, করব। জি ওকে। স্যার। ওকে, ঠিক জি আছে। ভাই, করেন ভাই। ঠিক আছে। ওকে। আচ্ছা, রাইস ডিটেলস নিয়ে আমরা এখানে খুব বেশি কথা বলবো না, তোমাদেরকে একটু জিজ্ঞেস মানে বলে রাখি। ধানে শুধু চালের মধ্যে বিভিন্ন ভিটামিন থাকে, ভিটামিনগুলোর নাম জানতে হবে। চালে কত পার্সেন্ট প্রোটিন থাকে, কতবার যে আসছে, চালের মধ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে তোমরা জানো? চালের মধ্যে ইউজুয়ালি 7.2% প্রোটিন থাকে। হ্যাঁ, চাল কিন্তু কার্বোহাইড্রেট না, শুধুমাত্র কার্বোহাইড্রেট না, কিছু পরিমাণ প্রোটিনও থাকে। 7.2%, অনেক ক্ষেত্রে এটা এখন 10% পর্যন্ত কিছু কিছু ভ্যারাইটিতে পাওয়া যায়। তারপরে চালে তোমার ধানের ক্ষেত্রে সিড রেট কত, হ্যাঁ, ব্রডকাস্ট করলে সিড রেট কত হয়, ট্রান্সপ্লান্ট করলে সিড রেট কত হয়। তারপরে তোমার তোমার জমিতে কতটুকু মানে বীজ লাগানোর সুযোগ আছে। তুমি যে ধান করতেছো, ধান তো ট্রান্সপ্লান্ট করার আগে তুমি যখন চারা করতেছো, বীজতলা করতেছো, জালা ধান বলে গে। জালা ধান করার সময় মানে কতটুকু জায়গার মধ্যে কতটুকু ধান তুমি করতে পারবা। তো 500 মিটার নার্সারি বেডের জন্য কতটুকু তোমার জালা লাগবে, বা একটা 1 হেক্টর জমির ধান মানে ট্রান্সপ্লান্ট করবা, সেটা কতটুকু জমির মধ্যে তুমি করতে হবে, জ্বালা করতে হবে, মানে যেটাকে বলে বিস্তরা করতে হবে। ধান গাছের স্পেসিং কত, 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, অনেক ক্ষেত্রে 25x20ও বলে। তারপরে প্রতি হিলে কয়টা করে তোমার দিতে হয়, এই তোমার চারা দিতে হয়, 2 থেকে 3টা চারা দিতে হয়। বাংলাদেশে এভারেজ ইল্ড কত রাইসের, হ্যাঁ, এটা তোমার আমি তোমাদেরকে বলছিলাম 4 থেকে 5 টন। এটা ব্রিড তোমার ইয়েতে 4.01 টন লেখা আছে। এটা কিন্তু ইয়েটা ফিগারটা চেঞ্জ হয়, স্ট্যাটিস্টিক্স চেঞ্জ হয়, আমরা রিসেন্ট যে বইটা আছে ওটাতে দেখবো আর কি। তো এরকম তোমার কিছু ধান সম্বন্ধে কিছু লেখা আছে, কথাবার্তা বলা আছে, এগুলোর কথা আমরা আগে বলছি অলরেডি, হ্যাঁ। এবং আবার একটা ক্লাস করাবো, নেক্সট ক্লাসে আমরা ধান নিয়েই পড়বো, শুধু ধান। তোমাদেরকে আধুনিক ধানের চাষ বইটা পড়তে বলছিলাম, এটা পড়বা। এবং ধান নিয়ে যে এখানে তোমার আমি বলছি যে বিভিন্ন ভ্যারাইটির কথা বলছি। আর একটা কথা, আজকে ক্লাসে প্রথম দিকে মনে হয় আসিফ না কাকে যেন জিজ্ঞেস করলাম, ধানের কয়েকটা লবণাক্ত সহিষ্ণু জাতের নাম বলো। তোমরা চেষ্টা করবা লেটেস্ট ভ্যারাইটি বলার জন্য, যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো কিছুতে লেটেস্ট রাইসের ভ্যারাইটি বলো, ফসলের ভ্যারাইটি বলো, সেগুলো বললে ভালো নাম্বার পাওয়া যায়। তুমি প্রথমে বলছো 42, হ্যাঁ, তো 42টা কি তোমার মানে রিসেন্ট ভ্যারাইটি না, তোমরা চেষ্টা করবা 50-এর পরের ভ্যারাইটি গুলো বলার জন্য। তারপরে হচ্ছে কোন ধানটা তোমার কোন অঞ্চলে তোমার ভালো হয়, কোনটা তোমার স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি, কোনটা ড্রট রেসিস্ট্যান্ট ভ্যারাইটি, কোনটা কোল্ড রেসিস্ট্যান্ট ভ্যারাইটি, কোনটা ফ্লাড রেসিস্ট্যান্ট ভ্যারাইটি, এগুলো অবশ্যই শিখতে হবে। এবং শুধুমাত্র আমি তোমাদের যদি বলি যে এই যে তোমার আমি রাইস সিজনস ইন বাংলাদেশ, এখানে তোমার রাইসের যে কিছু ভ্যারাইটির নাম আছে, এই 3-4টা পাতা থেকে বাড়ি, বাড়ি ছাড়া বাড়িতে রাইস নিয়ে খুব বেশি প্রশ্ন হয় না, কিন্তু ব্রিতে প্রচুর প্রশ্ন হয়, বিএডিসিতে প্রশ্ন হয়, বিনাতে প্রশ্ন হয়। এই ইয়েতে তোমার মানে প্রাইস থেকে অন্তপক্ষে 10-15টা প্রশ্ন তোমার শুধুমাত্র এই কয়টা ইয়ে থেকে 3-4টা প্রশ্ন কমন পড়ে, শুধুমাত্র এই 2-3 পাতা থেকে পড়বেই কমন। তো এই জিনিসগুলো শিখে রাখতে হবে। ইরিগেশনের কিছু মেথড আছে, ইরিগেশন নিয়ে তোমার ইরিগেশনের মধ্যে তোমার আমরা খুব বেশি জানার দরকার নাই, তবে একটা জিনিস শুধু মনে রাখো, স্প্রিংকলার ইরিগেশন হচ্ছে তোমার ওই চা বাগানে তোমার স্প্রিংকলার ইরিগেশন দেওয়া হয়। এটা কস্টলি যদিও, কিংবা পাহাড়ি এলাকায় ঢালু এলাকায় তোমার স্প্রিংকলার ইরিগেশন দেওয়া হয়। ইরিগেশনের কিছু মেথড আছে, টার্মিনোলজি গুলো পড়ে রাখবা। আর খুব বেশি এখানে তোমার ডিটেল যদিও দেওয়া আছে, এত বেশি ডিটেল পড়ার দরকার নেই, কিন্তু সব সম্বন্ধে একটু জেনে রাখবা, হ্যাঁ। ফারো ইরিগেশন, সাবসারফেস। সাবসারফেস ইরিগেশন কি, মাটির নিচ দিয়ে তোমার পাইপ যায়, সেই পাইপের মধ্যে তোমার ছোট ছোট ফোঁটা থাকে, সেই ফোঁটা দিয়ে যায় তোমার ইয়ে হয়, মানে পানি পানি রুট জন্য যায়, সেটা হচ্ছে সাবসারফেস ইরিগেশন। আচ্ছা, ইরিগেশন মোটামুটি এখানে গেল। ক্রিটিক্যাল স্টেজ অফ ক্রপস ইন রেসপেক্ট অফ ইরিগেশন, তোমাকে সরাসরি আসে যে মেজের কোন কোন স্টেজে ক্রিটিক্যাল স্টেজ, টাজেলিং এন্ড সিল্কিং স্টেজ। তারপর রাইসের কোনটায়